তরঙ্গ খনিতে বেলাসিক পর্ব সংখ্যা ৮। ভোরবেলায় মিষ্টি ঘুম ছুটে গেলে সচরাচর বিরক্তিতে মুখটা তেতো হয়ে আসে, কিন্তু আজ তেমনটা হলো না, বরঞ্চ মিষ্টি হাসিরা দোলা দিয়ে গেল। ঘুম ছুটলেও অরুণাব বিছানা ছাড়ো না। বাবার এক হাত তাকে জড়িয়ে রেখেছে। সে কিছুক্ষণ পরে রইল, কিন্তু একটু হাঁসফাঁস লাগা শুরু করে। বাবার হাতটা আলগোছে সরিয়ে উঠে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে বাবা উঠে পড়েছে। সে ভাব জমানোর চেষ্টা করলো। গুড মর্নিং আব্বু। অরুণ সরকার ছেলের দিকে তাকিয়ে বলল, আজ থেকে তুমি আমার সাথে অফিসে যাবে। অরুণাব বিস্ময় প্রকাশ করে বলে, আব্বু আমি এখনও গ্র্যাজুয়েট হইনি। হবেও না, তোমার পড়ালেখার যা শ্রী, গ্র্যাজুয়েশন করা তোমার কপালে লেখা নেই। অরুণ সরকার বিছানা ছাড়তে ছাড়তে ছেলের গুণ গাইতে লাগলো। অরুণাব মুখটা কালো করে বলল, তোমার মেয়ের মতো টপ না করতে পারলেও 5 নম্বর আনতে পারি, আর গ্র্যাজুয়েট আমি হয়েই ছাড়ব। সে দেখা যাবে। আজ তুমি অফিসে যাচ্ছ, আর কোনো কথা নয়। অরুণাব বিরোধিতা করার জন্য হাঁ করেছিল। অরুণ নিষেধাজ্ঞা আরোপ করলো। উঠে এসে ছেলের কাজ চাপড়ে বলে, আগে হোক আর পরে হোক, আমার ব্যবসা তোমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি নিজ হাতে তোমাকে সব শিখিয়ে দিতে চাচ্ছি। আমি আজ আছি, হয়তো কাল নাও থাকতে পারি। আমার অবর্তমানে তোমাকে পেরেশানিতে পড়তে না হয়, তাই সব শিখে নাও কলিজা। অরুণাবের গম্ভীর মুখ বানিয়ে বলে, তুমি আজ আছো কাল নেই মানে কি আব্বু? আমি বলছি না এসব আজে বাজে কথা বলবে না। তুমি আমার কাছে তুমি সব। অরুণ স্নান হেসে কাজ চাপড়ে দিল। অফিসের জন্য রেডি হও। আমি বললাম তো যাব না। কেন? অরুণাব কাঁধ থেকে বাবার হাত নামিয়ে বলল, চাচিমণি বলল তুমি নাকি অফিসের সব শেয়ার আমার নামে করে দিয়েছো। কেন আব্বু? ওলা ভাবনা মোর ভাগের অংশ কই? আমি জানি এ নিয়ে চাচি আমার সাথে কেমন বিহেভ করেছে। তুমি জানো এ নিয়ে চাচি আমার সাথে কেমন বিহেভ করেছে? তার কথা দ্বারা মনে হচ্ছিল আমি জোর করে সব আমার নামে করে নিয়েছি, অথচ আমি কিছুই জানতাম না, যদি চাচিমণি না বলতো। অরুণ সরকারের গাম্ভীর্যে আটা কপাল গাঢ় ভাঁজ। অরুণাব আবারও বলে, আব্বু এটা তো ঠিক না, তাই না? আজ চাচিমণি বলছে, কাল সবাই বলবে। তুমি আমার কথা ভাবলে, অথচ আম্মু ভাবনা আর ওলাফের কথা ভাবনি। ওরা যখন জানতে পারবে কী ভাববে, কাজটা মোটেও ঠিক করনি। তোমার আম্মু জানে, আর হ্যাঁ আমি তোমার কথা ভেবেছি, আর তোমার আম্মু আর ভাই বোনদের কথা তুমি ভাববে। আমি শুধু অফিসের শেয়ার না, সব দায়িত্ব তোমাকেই দিয়ে যাব, আর তুমি তাদের দায়িত্ব পালন করবে। বাড়ির বড় ছেলে তুমি, অনেক দায়িত্ব তোমার কাঁধে। 420 স্বভাব তোমাকে মানায় না, ওলাফকে মানাবে। অরুণ স্বাভাবিকভাবেই প্রত্যুত্তর করল। অরুণাব নাক মুখ কুঁচকে নিয়ে বলল, আমি যদি সব সহায় সম্পত্তি একাই ভোগ করতে চাই? অরুণ হাসল, শুধু কিছু বলল না। অরুণাব জোর গলায় বলল, তুমি খুব চালাক আব্বু। আমি পারবো না কারো দায়িত্ব পালন করতে। আমি এখনও ছোট, আমাকে এভাবে বাঁধবে না মোটেই। অরুণ হাসতে হাসতে ঘর ছাড়ে। অরুণাব ধপাস করে বিছানায় বসে গালটা ফুলিয়ে ফোঁস করে শ্বাস ছাড়ে। চা খেতে গিয়ে যে জিভ পুড়িয়ে বাড়ি মাথায় করে তুলে, সেই নাকি পুরো বাড়ির দায়িত্ব পালন করবে। হাউ ফানি। ভোর বাবা, এই নাও তোমার সব স্যুট। দর্জি মাত্রই দিয়ে গেল। আভারি কাকার হাত থেকে ব্যাগগুলো নেয় অরুণাব। ব্যাগে নতুন সেলাই করা ফর্মাল ড্রেস, নিশ্চয়ই আব্বুর কাজ সব বন্দোবস্ত করে রেখেছে। সে ব্যাগগুলো নিয়ে বিছানায় রেখে ডাকলো, কাকা একটু দাঁড়াও তো। আভারি দাঁড়ায়। কিছু বলবে ভোর বাবা? অরুণাব এগিয়ে আসে ও আভারির মুখোমুখি হয়ে দাঁড়ায়। ছোটবেলায় মোটা গোছের কাকার বিশাল ভুঁড়িতে মাথা ঠেকতো তার, এখন টাক মাথা দেখতে পায়। অরুণাব বলল, আমি আসার পর থেকে খেয়াল করছি মিনু খালা আমার সাথে কথা বলছে না। এমনকি আমি উপস্থিত থাকলে কেমন গা লুকিয়ে চলে। নয়ন কেউ দেখতে পাওয়া যায় না। তুমিও কেমন অদ্ভুত বিহেভ করছো। আচ্ছা আমি কি কোনো ভুল করেছি? আবারই নজর লুকায়। ইনি সুরে বলে, তুমি কি কইতাছ বুঝতে পারতেছি না ভোর বাবা। আভারি কাকা। অরুণাবের কাঁচা গুরু গম্ভীর ডাকে আভারি নতমুখে বলে, ওরে তো চিনই, বেডি এক শের বেশি বুঝে। তুমি কি নয়নরে ছোটলোক কইছিলে, তাই গোসা করছে? অরুণাব আশ্চর্যের সাথে বলে, আমি কখন নয়নকে ছোটলোক বললাম? কে বলেছে তোমাকে? আমি বলতে পারি এ কথা? আবারই কাচুমাচু মুখে বলে, তুমি কইছিলে। নয়ন তো মিছে কথা কোনের ছেলা না। অরুণাব থমকায়। আভারি কাকার কণ্ঠে দৃঢ়তা তাকে ব্যথিত করে। বোঝা যাচ্ছে তার প্রতি মিনু খালা আর আভারি কাকার বিশ্বাস কতটা ঠুনকো। ডাকো তোমার ছেলেকে, আমিও শুনি। আমি কখন বললাম এ কথা? আবারই ঘাবড়ালো। থাক নেই এসব কথা, আমি বা নয়ন কিছুই মনে করি নেই। নয়নের মায়ে একটুখানি গোসা করছে, তুমি আর ঘাটায়ও না ভোর বাবা। আমি মিনুর মায়ের হয়ে মাফ চাইতেছি, আর ওরে কইয়া দিমুনে তোমার লগে ভালো কইরা কথা কইতে। থাক, কাউকে বলতে হবে না। আমি ঘাটাবো না, শুধু এটুকু বলে যাও আমি কখন এ কথা বলেছি।
তুমি খেলতে যাওনের আগের দিন রূপ বাবা আর নয়নরে নিয়ে শপিং করতে গেলা যে দামি জুতার দিকে চোখ পড়ছিল ওই সেরার দাম জিগাইলে তুমি কইলে 12,000 তখন কইছিলে মনে পড়ছে? আবারই কাকা সহজ সরল, তাকে চেপে ধরলেই সব বেরিয়ে আসে। অর্ণব মনে পড়ে সবই, পরেরটুকু নিজেই শোনালো। আমি বলছি পরেরটুকু। তোমার ছেলে পছন্দ হয়েছে স্নিকার জোড়া, বারংবার হাতে নিয়ে দেখছিল, আমি খেয়াল করছিলাম। ওকে বলেছিলাম পছন্দ হয়ে গেছে কিনা, ও মানা করে। সেম স্নিকার আমার কাছেই ছিল, একবারে নতুন, 2-3 বার পরেছিলাম শুধু। এখন সাইজে ছোট হয়ে পড়তে পারি না, তাই ওকে বলেছিলাম আমার জোড়াই নিস, ও মানা করেছিল বারবার। আমি ভাবলাম আমার ব্যবহৃত বলে নিতে চাচ্ছে না, তাই ওটাই কিনে দিতে চাচ্ছিলাম, তবুও ও মানা করছিল। তখন ধমকে বলেছিলাম ছোট মানুষের মনে থাক, বড়দের কথা না শুনলে থাপড়ে কানে তালা ঝুলিয়ে দেবো। ও তাও নিল না, আমি রাগ করে আর কথাই বলিনি, ব্যাস এইটুকুই। অরুণাভ থমকালো, খুব দ্রুত তার বিড়াল চোখে শিশির কণা জমতে শুরু করে দিয়েছে। আবারই কাকা এখনও নজর লুকাতে ব্যস্ত। অরুণাভ মুচকি হাসি ফুটিয়ে বলল, ওরা সবাই ভাই ডাকে আমাকে, বড় ভাই আমি ওদের, তাই সে সুবাদে বলেছিলাম ছোট মানুষ। কিন্তু তোমার ছেলে যে উল্টা বুঝে মিনু খালার কাছে আমাকে কালারিং করে দিবে। যাই হোক, কোনো ব্যাপার না, তুমি আসতে পারো এখন। আবারই কিছু সময় দাঁড়ালো, কিছু একটু বলতে চাইলো, বলতে পারলো না। একটু পরেই গুটি পায়ে চলে গেল। অরুণাভ বৃদ্ধাঙ্গুলের জমায়িত শিশির বিন্দু অতি সন্দর্পণে মুছে নেয়। আশ্চর্য, সে বাকি পুরুষদের মতো চোখের জল কেন লুকিয়ে রাখতে জানে না। 2 হাত সমানতালে কসলায় দরজায় টোকা দিল। ভেতর থেকে সারা পেতে দরজা ঠেলে ঘরে প্রবেশ করলো। ঘরে থমথমে বসে পত্রলেখার মামা রাফসান চৌধুরী। পত্র, এখানে বসো। মামার দেখানো জায়গাটিতেই পত্রলেখা বসে। সে বরাবরই বাধ্যমী। মামার চোখে চোখ পড়তে পত্রলেখা মাথা নুয়ে যায়, চোখ পিটপিট করে আশেপাশে মামিকে খোঁজে। এরই মাঝে ওয়াশরুম থেকে মামি শায়লা বেগমকে বেরিয়ে আসতে দেখা গেল। ঘরে পত্রলেখার উপস্থিতি নজর আসতেই বলেন, চায়ের কাপ চোখে পড়েনি যে, খালি হাতে আসছিস? পত্রলেখা চলে যায় চা আনতে। রাফসান চৌধুরী স্ত্রীর দিকে শক্ত চোখে চায়। শায়লা বেগম বিরক্ত মুখে বললেন, বাকি মামিদের মতো বাড়ির কাজ করে না, হাতের চা ভালো, তাই একটু চা খাই ওর হাতে। রাফসান চৌধুরী কিছু বলে না। শায়লা পত্রলেখাকে পছন্দ করে না ঠিক, কিন্তু কখনোই পত্রলেখার উপর জুলুম করতে তার চোখে পড়েনি। কটূক্তি বা ঠেস দিয়ে কথা বলতেও কখনো শোনা যায়নি, আবার কখনো পত্রলেখার সাথে দুটো মিষ্টি কথা বলতেও দেখা যায়নি তাকে। তার স্বামী যে পত্রলেখার ভরণ পোষণ করছে, এ নিয়েও বাগবিতণ্ডা হয়নি। সর্বোপরি পত্রলেখার সাথে তার ভালো কিংবা মন্দ কোনো সম্পর্কই গড়ে ওঠেনি। তিনি স্ত্রীকে বসতে ইশারা করে বললেন, কিভাবে বলবো বুঝতে পারছি না শায়লা। শায়লা বেগম হামি তুলে বললেন, সে তুমি জানো, আমার কোনো দিকেই প্রবলেম নেই। রবিন পত্রলেখাকে বিয়ে করলেও না, তুমি পত্রলেখাকে বাড়ি থেকে বের করে দিলেও না। রাফসান চৌধুরী দ্বিধায় ভুগলেন। রবিনের সাথে বাক প্রতিবন্ধী পত্রলেখাকে কখনোই মানাতে পারবে না, এমনকি তার ভরণ পোষণ টুকুই গলার কাটা হয়ে আছে। এখন ছেলে আরেক সুর গাইছে, রবিনকে বোঝানো যাবে, কিন্তু তার জন্য পত্রলেখাকে দূরে সরাতে হবে। তাই তিনি মনে মনে জল্পনা কষলেন। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে পত্রলেখা ট্রে টি টেবিলে রেখে মামা ও মামির হাতে চায়ের কাপ তুলে দেয়। রাফসান চৌধুরী পত্রলেখার দিকে দৃষ্টি অনড় রেখে চায়ের কাপে চুমুক বসায়। দাঁড়িয়ে আছিস কেন, বস। পত্রলেখার ট্রে বুকে ধরে মাথা নোয়ালো, বসবে না। রাফসান চৌধুরী চায়ের প্রশংসা করলেন, একতরফা একটু খুচরো আলাপ চালালেন, বোবার সাথে আবার আলাপচারিতা। ঠোঁট বাঁকিয়ে হাসলেন, শূন্য চায়ের কাপ রেখে সরাসরি বললেন, পত্র, তোর বাপ মরলো তখন তুই 3.5 বছরের হবি। তোর দাদা দাদি আগেই হাত গুটিয়ে নিল। তোর মা আমার ঘাড়ে এসে পড়লি। তোর মায়ের বিয়ে দিয়েলাম সে বছরই। কথা ছিল কারিম তোকেও মেনে নিবে। বিয়ের দিন নিরালায় বলা হলো, এখন না 2-3 মাস পর তোকে নিয়ে যাবে। এতদিন আমি যেন দেখভাল করলাম 1 যুগের বেশি সময় ধরে। আমি বুঝি না বাপু, কারিম তোকে নিতে চায় না, নাকি তোর মায়ের চায় না তুই ওর সুখে সংসারে অশান্তি সৃষ্টি কর। যাই হোক, অনেক সহ্য করছি মা, এখন আমার সহ্য সীমানা বাইরে। আমি এতটাও ভালো মানুষ নই যে এক বোবাকে ছেলের বউ বানিয়ে আমার ছেলের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেবো। আমি খুবই দুঃখিত এভাবে মুখের উপর বলার জন্য, কিন্তু আমার কিছু করার নেই। পত্রলেখা বুকে
সবুজ হওয়ার পর থেকে এখানেই তার বসবাস। হুট করে মামার নিষেধাজ্ঞায় বাড়ি ছাড়তে হচ্ছে, কারণটাও তার ভালো মতো জানা। রবিন ভাই গতরাতেই ভালোবাসার কথা প্রকাশ করেছিল, আর সকালবেলা তাকে নির্বাসনে পাঠানো হলো। তার দুঃখ হচ্ছে না, সে বাড়িটা ছাড়ছে, সেটা তার বাড়ি না। আবার যে বাড়িতে যাওয়ার জন্য বেরোচ্ছে সেটাও তার বাড়ি হবে না। তবে সে খানিকটা ভীত সন্ত্রস্ত হয়ে আছে। নতুন বাড়ির পরিবেশ কেমন হবে কে জানে। সে নীরবে নিভৃতে মানিয়ে নিতে পারবে তো? উইন্ডো স্ক্রিনে মাথা ঠেকিয়ে ভেবে যায় পত্রলেখা। নোটবুক বের করে গোটা গোটা অক্ষরে লিখে, এই দক্ষিণা হাওয়া তোমার ছোঁয়ায় হাজারো পত্রবিন্দু বিচ্ছিন্ন হয়ে ভূমিতে পতিত হয়, তারপর তারা ছাই হয়, নয়তো মাটিতে মিশে যায়। গুরুত্বহীন এই পত্রকে কবে জমিনে ফেলতে সক্ষম হবে? আমিও ঝরে যেতে চাই মাটির বুকে চিরতরে মিশে যেতে। এ যতনা যে পরনে সহে না। পত্রলেখা। দীর্ঘশ্বাস ফেলে আবারও উইন্ডো স্ক্রিনে মাথা নোয়ায়। আকস্মিক ব্রেক কষায় মাথায় আঘাত পায়। অদ্ভুত গো গো শব্দ গুনিয়ে কেঁদে উঠে পত্রলেখা। বাহ্যিক ক্ষতে নাকি অন্তঃস্থলের পীড়ায়? পত্রমা, ব্যথা পেয়েছো? ড্রাইভারের সহানুভূতি কণ্ঠে পত্রলেখার কান্নার উদ্রেক বাড়ে। ড্রাইভারও ঘাবড়ালো। আমার দোষ নেই, সামনের গাড়িওয়ালার দোষ। দাঁড়াও, আমি দেখছি। শালার গাল লাল নাক করছি তো আমার নাম রহমত আলী না। তুমি কিন্তু গাড়ি থেকে বাইরে হইও না। ড্রাইভার বেরিয়ে গেল। পত্রলেখার কান্নার বেগ বাড়ে। কপাল ছেড়ে দু হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে ওঠে। পাতলা দেহ খানি সমান্তলে কেঁপে ওঠে। সামান্য আঁচড়ে এতটা ক্ষত। বাইরে গণ্ডগোলের আভাস কানে ঠেকল। লোকজন জমেছে বেশ। পত্রলেখা ওড়নায় গাল মুছে ড্রাইভারের নিষেধাজ্ঞা অমান্য করে গাড়ি থেকে বেরিয়ে আসে। ড্রাইভারের কলার চেপে ধরে এক যুবক নিজ বেগতিক রাগ জাহির করছে। পত্রলেখা টেনে সে যুবককে এগিয়ে গিয়ে যুবকের হাত ধরে বাধা দেয়। অরুণাভ পত্রলেখাকে দেখে কিঞ্চিত অবাক হয়। রাগটা একটু কমলো বৈকি। ভ্রু কুঁচকে শুধালো, তুমি এখানে কি করছো? এই হারামজাদা তোমার পরিচিত? হাত তার এখনও অজ্ঞাত ব্যক্তির কলার চেপে ধরে রেখেছে। পত্রলেখা অরুণবের হাত ঠেলে দেয়। উপর নিচ মাথা নেড়ে ইশারা বলে কিছু। অরুণব তা বুঝতে পারো না। তবে ড্রাইভারের কলার ছেড়ে ভরা কণ্ঠে বলে, গাঁজা খেয়ে গাড়ি চালাবেন না, নিজে ট্রাফিক রুলস ব্রেক করবেন, আর উপরন্তু অন্যের উপর দোষ চাপিয়ে গালিগালাজ করছেন। এই মেয়ের জন্য বেঁচে গেলেন, নয়তো আমার আব্বুকে কটূক্তি করার জন্য জিহ্বা ছেড়ে নিতাম। বয়স টয়স কিছু দেখতাম না। ড্রাইভারের চোখ মুখ রাগে অপমানে লাল হয়ে গেল। ছেলেটার বয়সী যুবকের হাতে অপদস্থ হয়ে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। তার ভুল ছিল, তার চেয়ে বেশি ভুল ছিল নিজ ভুলটা অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা, যার ফল সে পেল। পত্রলেখা চোখ পিটপিট করে এক কান ধরে ক্ষমা চাইল। ওকে তুমি চিনো? অরুণাভ তৎক্ষণিক বাবার প্রশ্নের উত্তর দিতে পারল না। পেছন ফিরে আলতো মাথা দুলালো শুধু। অরুণাভ সরকার পত্রলেখা থেকে দৃষ্টি ছড়িয়ে ছেলের দিকে তাকায়। পত্রলেখা অরুণ সরকার প্রথমবার খেয়াল করলো। গণ্ডগোলের সময় এই ভদ্রলোকটাই রাগী প্রাণীটাকে আটকাচ্ছিল, এখনও হাত ধরে রেখেছে। হঠাৎ পত্রলেখা অরুণ সরকারের চোখাচোখি হয়। পত্রলেখা এখনও তার কান ধরে রেখেছে, চোখ পিটপিট করে ক্ষমার আর্জি জানাচ্ছে। অরুণ সরকার তাকে উপেক্ষা করে ড্রাইভারকে বলল, এভাবে গাড়ি ওভারটেক করলে কোন দিন নিজেই ওভারটেক করে উপরে চলে যান। ড্রাইভার লাইসেন্স হারাতে না চাইলে বি কেয়ারফুল। আব্বু, ইউ আর গেটিং লেট, জাস্ট টেক অফ। অরুণাভ মাথা নাড়িয়ে সম্মতি নেয়। ছেলের হাত টেনে গাড়িতে বসিয়ে তবেই ক্ষান্ত হয় অরুণ। এ ছেলের রগে এত রাগ থেকে এসেছে। শা করে ছুটে যায় বিলাসবহুল গাড়িটি। যতক্ষণ দেখা যায় পত্রলেখা চেয়ে দেখেছি গাড়িটিকে। বুকে অভিমানে রাগ কুণ্ডলি পাকায় চলে গেল। কিছু না বলেই, সে তো বলতে অপরাগ, কিন্তু ওই মানব তো কিছু বলতে পারত। অরুণাবের গম্ভীর চোখে মুখের রাগের ছটা, ফর্সা মুখে রগে আরক্ত হয়ে আছে। কপালের নীল চেকার শিরা উপশিরা জাগ্রত। অরুণ আর চোখে দেখে ছেলেটাকে, কাঁধে হাত রেখে শান্ত হতে সময় দেয়। মেয়েটাকে ছিল পরিচিত। কেমন পরিচিত? অরুণাভ বাবার দিকে তাকালো। অরুণ সরকার দৃষ্টি সজাগ রেখে আবার প্রশ্ন করলো, তোমার এক্স গার্লফ্রেন্ড রামিসা? অরুণাভ নাক মুখ কুঁচকে নিয়ে বলল, রামিসা আমার গার্লফ্রেন্ড ছিলই না, এক্স গার্লফ্রেন্ড কীভাবে হবে? তার মানে রামিসাই ওটা। যাই হোক, মেয়েটা কিন্তু সুইট ছিল। ব্রেকআপ কেন হয়েছিল? অরুণাভ বিরক্ত মুখে বলল, এসব আলতু ফালতু নিউজ থেকে পাও? অরুণাভ মুচকি হাসল। অরুণাভ হতাশ হয়ে বলল, রামিসার সাথে কিছুই ছিল না আমার। রামিসা তপন স্যারের মেয়ে। তপন স্যার বলেছিল ক্লাসে যা করিয়েছে তার মধ্যেই পেপার বানাবে, ফেল করলে ন্যাড়া করে ছাড়বে। আমার জুনিয়র ছিল রামিসা, তাই দুদিন খাতির জমিয়েছিলাম। মেয়েটা বোকাশোকা প্রশ্ন এনে দিয়েছিল, তারপরে না ফিজিক্সে পাস করলাম। আইডিয়া কিন্তু টুটুলের ছিল। অরুণাভ এসে বন্ধুর ঘাড়ে দোষ চাপায়। অরুণ কতক্ষণ এক
কতক্ষণ কথার ভাষা হারিয়ে ফেলে, দাঁত কটমট করে বলে, বাহ, গর্বে আমার ছাতি কয়েক ফুট চৌড়া হয়ে গেল। অরুণাভ মুখ লুকিয়ে উইন্ডো স্ক্রিনে ধ্যান দেয়। এতটুকুতেই দাঁত কটমট করছে। তার স্কুলের লাইফের বিস্তারিত পাঠ করলে সরকার সাহেব চৈতন্য হারাবেন। সাহেবের নজর বাঁচাতে কত কাহিনী রচনা হয়ে গেছে। তোমার বায়োলজিক্যাল প্যারেন্টসের নানু হলেও তোমার খালা খালুর ফ্যামিলিতে বড় হয়েছো, তারা তোমাকে অ্যাডপ্ট করেছিল। আচ্ছা, তোমার কেমন লেগেছিল যখন তুমি জানতে পারলে যাদের তুমি বাবা মা জানো তারা তোমার বাবা মা নয়, বরং তোমার খালা খালু, আবার যাদের তুমি খালা খালু জানো তারাই তোমার বাবা মা? পাতা স্নান হাসলো, কিছু বললো না। অরুণাতাও দ্বিতীয়বার প্রশ্ন করলো না। মা কেন জানি নানু বাড়ি যায় না, আর সে রহস্য উদ্ঘাটন গেল। মামাম ক্যান আই আস্কড অ্যানাদার কোয়েশ্চেন? পাতা মেয়ের মাথায় তেল ঘষে বিরক্ত মুখে বলল, কথায় কথায় ইংরেজি ঝাড়বি না। অরুণিতা ঘাড় বাঁকিয়ে মাকে দেখে নেয় এক পল। পাতা তার গম্ভীর চাহনিতে হাসে, গাল টিপে বলে, 9 মাস পেটে ধরলাম আমি, অথচ বাপের মতো স্বভাব পেলি। একটু রসকস নেই। আমি কতটা সয়ে তোর বাপের সংসার করছি, আর তুই তো তোর বাপের এক কাঠি উপরে। তুই মেয়ে যার কপালে আছিস, তার মতো হতবাগা পৃথিবীতে দুটো নেই। আহারে বেচারা। অরুণিতা চোখ উল্টিয়ে বিরক্ত প্রকাশ করে বলল, আমি কিন্তু পাপাকে বলে দেব তুমি বিয়ের কথাবার্তা বলে আমাকে উল্টাপাল্টা উস্কানি দেওয়ার চেষ্টা করছো। পাতা মেয়ের কথা হেসে বলে, নিজ সযত্নে পোষা চড়ুই পাখি অন্যের হাতে তুলে দেওয়া কতটা হৃদয় বিদারক এখন বুঝতে পারছি রে আম্মু। তোর পাপা তো এখনই কাঁদে, রোজ নিমনা দিতে বলে, আল্লাহ আমাকে কেন মেয়ে দিয়েছো যখন, তখন আমি বলে রাখছি আমি তাকে অন্যের ঘরে পাঠাতে পারবো না। তাই নেক দিলের একটা ঘর জামাই পাঠিয়ে দিয়ে আমাকে ধন্য করো। আমি প্রথম হাসতাম তার মোনাজাত শুনে, কিন্তু এখন তোকে দেখলেই বুকের ভেতর মোচড় দেয় রে আম্মু। ওহো, আমি তো জানতাম আমার মামামের ধ্যানে জ্ঞানে সাধনে স্বপনে সর্বস্ব জুড়ে শুধু পাপাই ঘুরঘুর করে। এখন দেখছি মেয়ের জন্য তার বুকের ভেতর মোচড় দেয়। পাপা জানলে নির্ঘাত হার্ট অ্যাটাক করে বসবে। অরুণিতা গম্ভীর স্বরে বিড়বিড় করে বলে, শেষোক্ত কথায় পাতার আটকে উঠে বলে, এসব কেমন কথা ওরু, মুখে যা আসে তাই বলবি নাকি? অরুণিতা হামি তুলে মায়ের কোলে মাথা রেখে কার্পেটের উপর শুয়ে পড়ে গম্ভীর গলায় আমরালো, আমি সিরিয়াসলি বলিনি, সরি। পাতার মনটা ডাকছে। এমনিতেই লোকটার শরীর ভালো যাচ্ছে না, প্রেশারটা কোনো মতে কন্ট্রোলে আনা যাচ্ছে না। কে যাবে কীভাবে? নাই বা বাত নিয়ে লোকের চিন্তায় রাত ভোর জেগে থাকে, অহেতুক চিন্তায় মগ্ন থাকে। দীর্ঘশ্বাস ফেলে পাতা মেয়ের মাথা সরিয়ে উঠে দাঁড়াতে বলল, বিছানায় শুয়ে থাক, আমি ওলাফকে ধরে বেঁধে খাওয়াই, ছেলেটা একদম খেতে চায় না। অনিতা সিনা টান করে বসে থাকে, কোলে মাথা রেখেছিল, মিনিটও হয়নি মুখটা থমথমে হয়ে আসে। মাকে থামিয়ে দেয় তৎক্ষণাৎ। মাম্মা, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম, তুমি কি শুনবে? শুনছি তো, বল জলদি। পাতা দরজার দিকে যেতে বলল। অরুণিতা রাগ টাক না সেরেই বলল, ব্রো তোমার আপন ছেলে না, তাই না মাম্মাম? ব্রো পাপার প্রথম স্ত্রীর ছেলে, তুমি তার সৎ মা। আই এম রাইট মাম্মাম? পাতা ঘরের চৌকাঠ পেরিয়েছে সদ্য। মেয়ের কথা শুনে পা দুটো তার থমকে যায়। মস্তিষ্ক জুড়ে একটাই শব্দ আলোড়ন তোলে, সৎ মা। শব্দটিকে পাতা খুব ভয় পায়। মেয়ে এ কথা কীভাবে জানলো জিজ্ঞাস করে না পাতা, শুধু ঢোক গিলে মেয়ের উদ্দেশ্যে শক্ত কথা শুনিয়ে চলে যায় নিজ কাজে। অপমানিত অরুণিতার মুখটা আরও থমথমে হয়ে আসে। স্টাডি রুমে প্রহর একাকী বসেছিল। আরিয়ান সরকার গুনগুনিয়ে স্টাডি রুমে প্রবেশ করে ভাতিজাকে দেখে একগাল হেসে বলে, ওলাভ যে, একা বসে আছিস কেন? চাচ্চু বা আব্বুর মতো তুমিও চশমা কেন নিচ্ছ না? প্রহর অত্যন্ত বিনয়ের স্বরে বলল। আরিয়ান হেসে ভাতিজাকে বগল দাবা করে টেবিলের ওপর বসিয়ে নিজে কাউচে গা এলিয়ে দেয়, বলে, আমি কি তোর পাপ্পার মতো কানা নাকি যে চশমা পরবো? কানাই তো। আমি কানা? হ্যাঁ, এখানে যায় আমি একটা ক্যাট বসে আছে, তুমি তো সেটা দেখতে পাচ্ছ না? প্রহর মেঝেতে হাত পা ছড়িয়ে বসে থাকা এনাকে দেখায়। এনা মিউ মিউ করে নিজ উপস্থিতি জানান দিল। আরিয়ান শু করে তাড়িয়ে দেয়। তবে ঘাটতেরা এনা পূর্বের মতোই শরীর ছেড়ে গড়াগড়ি খায়। আরিয়ান তার লেজ পাড়া দিয়ে বলে, ওলাফ, আমি তো ক্যাটটা দেখতে পাচ্ছি, তাহলে বললে কেন আমি একা বসে আছি? প্রহরের প্রশ্নে আরিয়ান আহাম্মক বনে যায়। 2 হাত জোর করে অনুরোধ করে বলে, মাফ কর, শরীরে এক ফোঁটা এনার্জি নেই বাপ। প্রহর কিটকিটিয়ে হেসে বলে, তোমার যে মা নেই সে কথা তো ভুলে যাও কেন? আরিয়ান চোখ ছোট বানালো। প্রহর পা ভাঁজ করে বাবু হয়ে বসে।
গাল ফুলিয়ে বলে, তোমরা আমাকে বিয়ে করিয়ে তোমাদের জন্য মা আনছো না কেন? আরিয়ান মুচকি হেসে বলল, আগে বুড়ো বাপটাকে মুসলমানি করিয়ে দিব, তারপর বিয়ে করাবো। মুসলমানি কি চাচ্ছ? আরিয়ান জানতো এ ভয়ানক প্রশ্ন তার দিয়ে ছোড়া হবে। আফসোস হয়, কেন আগ বাড়িয়ে কথা বলতে গেল। এই ছেলে একবার ধলে নাস্তানাবোধ করিয়া ছাড়ে। সে হে হে করে বলল, মুসলমানি হলো বেটা ছেলের একটা সেরেমনি। তোমার যখন হবে বুঝতে পারবে, আগে বলা যাবে। আমি নাকি কীভাবে বুঝতাম আপনাদের বাইরে ফিটফাট আর ভেতরে সদরঘাট, মুখে মধু ঝরে আর অন্তরে বিষ? তোমরা তো এক একটা ফেরেশতা, পীরের ঘরের পীর সাহেবান। হ্যাঁ তাই, লজ্জা হওয়া উচিত। পাতা মুখ কষে আরিয়ান দাঁত কটমট করে বলে, ভাই আসুক, তোমার এই দুঃসাহসের কথা তাকে না বলছি? কত বড় স্পর্ধা, তুমি বংশ তুলে কটূক্তি করো। 2 ফুটের মেয়ে, আবার বড় বড় কথা। আরিয়ান পাতাকে দমানোর চেষ্টা করে। পাতা দমে না, আরও জোরদার সুরে বলে, আপনার ভাইকে কে ভয় পাচ্ছে? আর 2 ফুটের মেয়েকে? হ্যাঁ, চোখে চশমা লাগান, নিজে খাম্বা হলে অন্যকে 2 ফুট লাগবেই। কানা কোথাকার। তুমি আমাকে কানা বললে? তুমি হলে বিচুটি পাতা। কি পাতা কিছু বলতে নিয়েও থেমে গেল। কি মনে করে এই সরকার কিভাবে শায়েস্তা করা যায় তা তার জানা আছে। সে তার কথা উপেক্ষা করে প্রহরকে বলল, অনেক হয়েছে বাদরামি, ভদ্র ছেলের মতো দুধটুকু খেয়ে নাও, নইলে একটা মারও মাটিতে পড়বে না। আরিয়ান সইতে পারল না উপেক্ষা। তাদের বংশের আরেক রোগ, তারা প্রায়োরিটি চায়। একটু উপেক্ষিত হলেই তাদের ইগোতে লাগে। কি হলো? সত্যিটা শুনে মুখে তালা লাগলো নাকি? তোমার নাম শুধু পাতা না রেখে বিচুটি পাতা রাখা উচিত ছিল। পাতা আবার উপেক্ষা করে প্রহরের সামনে দাঁড়িয়ে ধমক দিল। প্রহরের মুখ থেকে হাত সরিয়ে কাঁদো কাঁদো মুখে বলল, আমি দুধ খাবো না, আমি দুধ খেতে ভালো লাগে না। তুই খাবি, তোর 14 গোষ্ঠী খাবে। আবার গোষ্ঠী জানছ? তোমার সমস্যাটা কি? হ্যাঁ, ভালো করে বুঝিয়ে তো খাওয়ানো যায় নাকি? আরিয়ান আবারও ফোড়ন কাটলো। পাতা শব্দ করে টেবিলের উপর গ্লাস রেখে চলে যায়। প্রহরের মুখটা কালো হয়ে যায়। আরিয়ান ভ্রু কুচকে বলে, আবার কি হলো? প্রহর গাল ফুলিয়ে বলে, মাম্মাম এংরি বার্ড হয়ে গেছে। তোর পাপা আসলেই লাভ বার্ড হয়ে যাবে। এখন তুই বাপ দুধটুকু খেয়ে নে। প্রহর নাক মুখ কুচকে চায়। আরিয়ান হেসে নাক চেপে ধরে। প্রহর মিষ্টি এসে গ্লাসেরটা চাচ্চুর মুখে ধরে। আরিয়ান হেসে দুধে আঙুল চুবিয়ে প্রহরের মুখে মোচ আঁকে, তারপর এক চুমুকে সাবার করে দুধ। বড় ভাবি, কি হয়েছে তোমার? মুখটা থমথমে লাগছে। কিছু না। পাতা একটু হাসার চেষ্টা করে। রুবি খাতে হাত রেখে বলল, ওর জ্বর কমেনি? জ্বর নেই রুবি আপু। তুমি চা খাবে? আমি নিজের জন্য চা বানাচ্ছি, তুমি খেলে তোমার জন্য বানছি। ভাবি, আমি চা বানিয়ে আনছি, তুমি বসো, কোথাও যেও না, তোমার সাথে কথা আছে। রুবি নিজেই যায় চা বানাতে। পাতা সোফায় গা ছেড়ে গায়ে নিয়ে বসে। রুবি দু কাপ কফি নিয়ে ডাইনিং রুমের দিকে আসলো। প্রহর 2 হাত মেলে বাধা দেয়। চাচিমণি, তুমি কি অ্যাংরি বার্ডকে দেখেছো? রুবি চোখ বড় বড় করে বলে, এভাবে কে ভূতের মতো উদয় হয়? একটুর জন্য ধাক্কা লাগেনি, কফি গরম ছিল তো, গায়ে পড়লে ফোসকা পড়তো। প্রহর উঁচু হয়ে কফির মগ দেখে বলল, ও হো চাচিমণি, তুমি আগে বলো তো, অ্যাংরি বার্ড কে কোথায়? অ্যাংরি বার্ডটা আবার কে? রুবি ভ্রু নাচায়।
প্রহর একটু এগিয়ে এসে ফিসফিস করে বলে, মাম্মাম অ্যাংরি বার্ড হয়ে আছে, তুমি কি দেখেছো? দেখলে জলদি বলো না। ওই তো ড্রয়িং রুমে বসে। প্রহর ড্যাং ড্যাং করে মাম্মার সামনে হাজির হয়। উপর ঠোঁটের উপরই সীমান্তে লেগে থাকা দুধের উচ্ছিষ্টাংশ দেখিয়ে বলে, আমি সবটুকু দুধ খেয়েছি মাম্মাম, তুমি আর অ্যাংরি বার্ড হয়ে থেকো না, আর সুইট মাম্মাম হয়ে যাও প্লিজ মাম্মাম প্লিজ। পাতা স্মিত হেসে হাত বাড়ায়। প্রহর সুর তুলে মাম্মাম ডেকে মায়ের বুকের সাথে মিশে গেল। রুবি কফির মগ এগিয়ে দিয়ে বলে, ওলাফটা পুরো তোমার উপর গেছে ভাবি, বাকি বাচ্চাদের নাকের ডগায় নকরা আর নকরা, শুধু হুকুম তামিল করতে জানে তারা। অ্যানি, রূপ, ভোর, অরু সবকটাকে এর পা ধোয়া পানি খাওয়াবা, তুমি না খাওয়াতে পারলেও আমি খাওয়াবো। পাতা ছেলের কপালে চুমু খেয়ে বলে, দুধে ধোয়া তুলসী পাতাও না, এর সাথে কেউ ঘণ্টাখানেক থাকুক আর অভিযোগ না দিক তবে আমি মানব। বাচাল তো আছেই সাথে, এত পাকা পাকা কথা বলে শুনে টাসকি না খেয়ে উপায় নেই। রুবি হাসলো। জানো সেদিন কি হয়েছে? কি বলেছে সে? চাচিমণি, আমি সবার ছোট, আমার কোনো ভাই বোন নেই, তুমি আরেকটা বেবি আনো, আমি তাকে আদর করব। শুনছো পাকার কথা? সেসব কথা শুনে তোমার দেবর আমার পিছু পড়ে আছে। রুবির চোখে মুখে লজ্জা। পাতা কফিতে ফু দিয়ে ছেলের মুখে ধরে বলে, তো প্ল্যানিং শুরু করছো না কেন আপু? আরেকটা সরকার আসলে মন্দ হয় না। আপু তুমিও না ভাবি, বড় বয়সে এসে? না না না, অসম্ভব। রুবি হাসে। এবার পাতা নড়ে চড়ে বসলো। রুবি আপু কি তার লজ্জা দেওয়ার চেষ্টা করছে? সে তো আর বুড়ো না, তাছাড়া ভোরের 7 বছরে অরু এলো, আর অরুর সাথে ওলাফ তাদের মাঝে হাজির। অরুর সে কি রাগ, তার ভাই বোন চায় না, তবে ভোর খুব খুশি হয়েছিল। ভাবি তুমি তো আমার কথা শুনছই না, তুমি বলছো না, বলো কি বলতে চাও শুনি। রুবি কফির মগ রেখে দেয়, হাসি মুখে বলল, বিকেলে তৈমুরের মা ফোন করেছিল, ওরা আনুষ্ঠানিকভাবে আসতে চায়, আর সেদিনই রিং পড়াবে বললো। আরিয়ানকেও ফোন করেছিল, অরুণ ভাইয়ার সাথে কথা বলে তাদের একটা ডেট দিবে আজকেই। এটা তো দারুণ খবর, তুমি আগে কেন জানাওনি? আচ্ছা তুমি কি আনিকার সাথে কথা বলেছো? ও কি রাজি এই বিয়েতে? না করেনি, আবার হ্যাঁ করেনি। আমি আরিয়ানকে বলেছি আগে ওর সাথে কথা বলো, তারপর যা করার হবে। ওর পছন্দ আছে নাকি কোথাও? একটু ফ্রিলি কথা বলে দেখিও আপু। রুবি মাথা নাড়ল। কফির মগ পুনরায় তুলে নেয়। পাতা তার দিকে তাকায়। রুবি আপুর চোখে মুখে উপচে পড়া আনন্দ দেখে বলে, আপু মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো, যখন পরের ঘরে চলে যাবে খারাপ লাগবে না? রুবির হাসিরা জানালা দিয়ে পালায়। পান শুটে মুখে বলে, এখন তো তুলে দিচ্ছি না, মেয়ের গ্র্যাজুয়েশনের আগে তো প্রশ্নই আসে না, যুগ জামানা ভালো না, মেয়ে বড় হচ্ছে কখন কোন পথে হাঁটে বিশ্বাস নেই। আজকালকার মেয়েদের রুচি নেই, বখারেদের দিকে ঝুঁকে বেশি। তৈমুর খুব ভালো ভদ্র ছেলে, তার একটা গুণ আমার এত ভালো লেগেছে, সে মেয়েদের সম্মান করতে জানে। পাতা মুচকি এসে বলে, ভালো হলেই ভালো, আল্লাহ পাক আমাদের অ্যানি বুড়ির ঝুলিতে সব খুশি ঢেলে দিক, তৈমুরের সাথে সুন্দর একটা সংসার গড়ে উঠুক। অরুণাবের পদচারণ থেমে যায়, শক্ত হওয়া হাতের মুঠো আলগা হয়ে আসে আপনা আপনি। ড্রয়িং রুমে ফিরে এসে হনহনিয়ে উপরে চলে যায়। অরুণ দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে আসে, তাকে দেখে প্রহর পাপা বলে হাঁক ছাড়লো। অগত্যা অরুণ সরকারের দিকে ড্রয়িং রুমের দিকে এগিয়ে আসে। অরুণাব রাগে ক্ষোভে দিকবিদিক ভুলে হাঁটছিল, হঠাৎ কিছু একটার সাথে ধাক্কা খায়। আনিকাকে মাথা ডলতে দেখে সে পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হয়। আনিকা কপাল ডলে বিরক্ত সরে বলে, চোখে কি ছানি পড়েছে তোর, দেখে হাঁটতে পারিস না? অরুণাব থমকে যায়, হাতের মুঠো শক্ত করে ছোট পরিসরে সরি বলে সে আবার পা চালায়। আনিকা চোখ রসগোল্লার আকার ধারণ করে মুখে হা হয়ে যায়। সত্যি সরি বললো নাকি সে ভুল শুনেছে? অরুণাবর গমন পথের দিকে তাকিয়ে থাকে আনিকা, কি মনে করে দৌড়ে গিয়ে সম্মুখে হাত মেলে দাঁড়িয়ে বাধা দেয়। অরুণাবের আপাদমস্তক চোখ বুলিয়ে নেয়, নিম্ন উষ্ঠিতর কামড়ে ধরে বলে, স্যুট বুটে হেভি লাগছে তো তোকে, পুরাই জেন্টলম্যান। তা কোথায় যাওয়া হয়েছিল শুনি? গার্লফ্রেন্ডকে নিয়ে বেরিয়েছিল বুঝি? অরুণাব নিরুত্তর। আনিকা সূক্ষ্ম দৃষ্টিতে নিক্ষেপ করে বলে, কিন্তু চোখ ভেজা কেন, কাঁদছিলি নাকি? গার্লফ্রেন্ড ধোকা দিয়েছে বাবুটাকে। অরুণাব তবুও নিরুত্তর। আনিকা হেসে ভোরের থুতনি ধরে এদিকে ওদিকে ঘুরিয়ে বলে, ও লেলে, কেঁদে মুখ লাল করে ফেলেছে, কি হয়েছে বাবু তার? অরুণাব ঝটকা দিয়ে সরিয়ে দেয় হাতটা। আনিকা দমল না, হেসে বলল, তুই ছেলেবেলাতেও ছিচকাদুনে ছিলি, এখনও আছিস। চোয়ালে দাঁড়িয়ে এসেছে আর উনি এখনও বাচ্চাদের মতো ভেবে করে কাঁদে। ছি ভোর, ছি। সে মনিও। বিরক্ত করিস না, পথ ছাড় আনিকা। তার থমথমে কণ্ঠে আনিকা দমে গেল, বাহুতে মৃদু ধাক্কা দিয়ে বলল, কি হয়েছে রে? চাচ্চু আবার বকেছে নাকি? ভূত হয়ে আছিস কেন?
কিছু তো বল। কিছু না, সর। অর্ণব তাকে ঠেলে দেয়। আনিকা দু হাতে বাহু ধরে আটকায়, উদ্বিগ্ন হয়ে বলে, কি হয়েছে? বেস্ট ফ্রেন্ড কেউ বলবি না? অর্ণব বাহু থেকে আনিকার হাত আলকোচে ছড়িয়ে নিয়ে বলে, তুই আমার বেস্ট এনিমি, নট ফ্রেন্ড। আনিকা অর্ণবের আঙুলের ভাঁজে আঙুল গলিয়ে বলে, তো বেস্ট এনিমিকে কিছু বলার নেই? অর্ণব স্বীয় হাতের ভাঁজে থাকা আনিকার হাতটার দিকে তাকায়, আরেকবার আনিকার দিকে তাকায়। কণ্ঠরা গলা অবধি ফিরে এসেও রিংটা কোথায় রেখেছে যেন। পকেটে হাত দিলে বেরোবে কি? তাকে কি মনে খবর জানাবে যদি খালি হাতে ফিরতে হয়? অর্ণব ব্যর্থ হৃদয়ে বলে, না, সত্যি কিছু বলার নেই। কিছুই না? আনিকা উৎসুক চোখে চায়। অর্ণব নাক কুঁচকে বিড়বিড় করে বলে, আই লাভ ইউ।